বিনোদন ব্যবসা একটা অনেক অনেক হাজার হাজার কোটি টাকার টার্নওভারের ব্যবসা। আমার অনুষ্ঠানে কলকাতা কিংবা বাংলাদেশেরও আমি 50 জন প্রথম সারির শিল্পী নিয়ে এসেছিলাম। বাণিজ্যে বসতে লক্ষ্মী এই সিরিজে আজ আমরা এসেছি অ্যাডমিন প্রাইভেট লিমিটেড যে কোম্পানি, সেই কোম্পানির কর্ণধার মৃন্ময় কাঞ্জিলারির কাছে। বিনোদনকে যে ব্যবসা করা যায় সেটি কিন্তু দেখিয়ে দিয়েছেন মৃন্ময় আমাদের। মৃন্ময়, প্রথম জীবনে বিনোদনকে যে ব্যবসা করা যায় এটা আমাদের কাছে খুব আশ্চর্য ব্যাপার। বিনোদন কি ব্যবসার একটা আমরা তখন তো সেভাবে ভাবিনি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখেছি যে বিনোদন নিয়েও অনেক কিছু করা যায় এবং বড় ব্যবসাই করা যায় যদি সঠিক ওয়েতে করা যায়, অনেস্টলি করা যায়, তাহলে কিন্তু অনেক কিছু করা যায়। আমার যতদূর মনে আছে, তোমাকে আমি অনেকদিন ধরে চিনি, 300 টাকা নিয়ে তুমি জেলা থেকে এসেছিলে। আসার পর তুমি নিজেকে আজকে ফ্লারিশ করেছো, যে অফিস করেছো, বাড়িটা যেখানে ভাড়া থাকতে সে বাড়িটা কিনে নিয়েছো, তোমার মেয়ে আজকে সিরিয়াল করছে বম্বেতে। কিভাবে ব্যাপারটা হলো? না দেখুন, আমি 95 সালে আসা আমার জেলা থেকে, কিন্তু তারপরে এই যা করব এখানেই করব। এবার আমরা বাঙালি মানে কি, আমরা জানি আর চাকরি পেলেই বাস খুশি, চাকরিতেই বাস শেষ। আমি ভেবেছি চাকরি করবো কেন, এমন তো হতে পারে আমি কোম্পানি করবো, আমার কাছে চাকরি করবে লোকে। তখন অবশ্য একদম জিরো হাতে আসা খুব দুঃসাহস, এই ভাবনাটাই খুব দুঃসাহস, কিন্তু আমি করেছি। আমি কোম্পানি করেছি, প্রথমে প্রপার্টিশিপ, একটা সময় ক্যাসেট কোম্পানি করেছি। আমি 2004 সালটা আমার কাছে খুব মোড় ঘুরানোর, কারণ সেই বছর কিশোর কুমারের 75তম জন্মদিন। একটি অনুষ্ঠান নজরুল মঞ্চে হলো, সেটা আর্টিস্ট ফোরাম এবং গৌতম ঘোষ আমাদের, তার সঙ্গে প্রসেনজিৎ ছিলেন। সেই অনুষ্ঠানটা আয়োজন করলাম এবং সেই অনুষ্ঠানের পরে আমার যেটুকু প্রাপ্ত হলো আর প্রাপ্তি হলো আর কি, সেইটা থেকে আমি জীবনের প্রথম অফিস করেছিলাম। এবং তখন তো ভাড়ার অফিস যেরকম, তারপর নিজে একটা স্টুডিও করলাম, রেকর্ডিং স্টুডিও, নিজে একটা ক্যাসেট কোম্পানি করলাম, আলফা মিউজিক। এবং তার সঙ্গে সঙ্গে আমি ইভেন্ট করতাম, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, শো। তারপরে আস্তে আস্তে কর্পোরেটে ঢুকে যাই। কর্পোরেটে ঢুকে খুব বড় বড় কোম্পানির, বড় বড় ব্যাংক, বড় বড় কোম্পানির নাম বলছি না, তাদের শো করেছি। বম্বে, কলকাতার আর্টিস্ট নিয়ে সায়েন্স সিটি, মূলত সায়েন্স সিটি প্রচুর শো করেছি এবং তার সঙ্গে সঙ্গে নিজের বিজ্ঞাপন তৈরি করা, বিজ্ঞাপন রিলিজ করা বিভিন্ন চ্যানেলে, পেপারে, সেগুলো এজেন্সি করলাম। করতে করতে আমি কিন্তু একটা সময় কিন্তু আরেকটা যেটা বলার, যে আমি শুরু করেছিলাম যাকে নিয়ে অনুষ্ঠান, তিনি হচ্ছেন পুলক বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত গীতিকার। তো 99 সালে আমার প্রথম অনুষ্ঠান রবীন্দ্র সদনে। পুলকদা মারা যাওয়ার পরেও খুব বড় করে শ্রদ্ধাঞ্জলি করেছিলাম আমি উত্তম মঞ্চে। 2000 সাল থেকে আমি শুরু করলাম একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম, এবং প্রথম বছর রবীন্দ্র সদন করার পরে পরের বছর নজরুল মঞ্চে চলে গেল। তো নজরুল মঞ্চ এখনকার মতো ছিল না, ভাঙাচোরা নজরুল মঞ্চ, ভাড়াও কম ছিল, কিন্তু একা একটা লোক নজরুল মঞ্চে একটা অনুষ্ঠান করা মানে এটা খুব দুঃসাহসের ব্যাপার। মানে খুব এত বড় একটা ব্যাপার, এত সিনেমার আর্টিস্ট এখানে ইনভলভ, গানের জগতের এত লোক এসছে। তো সেইটা কিন্তু আমি করলাম, এবং সেই সফলতাকে ছুঁয়ে আস্তে আস্তে আমার অনুষ্ঠানে কলকাতা কিংবা বাংলাদেশেরও আমি 50 জন প্রথম সারির শিল্পী নিয়ে এসেছিলাম অ্যাওয়ার্ডে। নায়ক রাজ রাজ্জাক, ববিতা, রুনা লায়লা, আলমগীর থেকে শুরু করে আয়ুব বাচ্চু, এরকম অনেক বড় বড় শিল্পী। কলকাতারও এমন শিল্পী খুব কম আছেন যাদের এই টেলিভিশনের মঞ্চে সম্মানিত করেন। এবং দেখতে দেখতে এই বছর আমি 21 বছর কমপ্লিট করলাম, যা এই মুহূর্তে কলকাতার সবচেয়ে পুরনো ফিল্ম অ্যাওয়ার্ড বলা যায়। আরো যেগুলো হতো অনেকগুলি বন্ধ হয়ে গেছে, আপনি জানেন, কিন্তু করেছি। এবং এই এন্টারটেনমেন্ট ব্যবসা করেই কিন্তু আমি যেইটুকু নিজে প্রতিষ্ঠিত। এন্টারটেনমেন্ট ব্যবসা করে প্রতিষ্ঠিত হওয়া শুধু নয়, মৃন্ময় যে বাড়িতে প্রথম ভাড়া ছিল সেই বাড়িটা পুরো কিনে নিয়েছে, এবং যে অফিসটা আমরা বসে কথা বলছি সেই অফিসটাও তার কেনা। এটা কিন্তু বিনোদন জগৎ থেকেই হয়েছে এবং বিনোদন জগতের পসরা নেই হয়েছে। তোমার মেয়ের ব্যাপারে একটু বলবে আমাদের? আমার মেয়ে হায়ার সেকেন্ডারি পরীক্ষা করতে ইচ্ছা ছিল, সিরিয়াল করবে, কিন্তু বাংলার প্রতি ইচ্ছা ছিল, কিন্তু বাংলা যে কারণে হয়নি আর কি। এবার ও হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে দিতে বম্বে তখন অডিশনগুলো দিতে দিতে চান্স পেয়ে যায় সনি সাব চ্যানেলে, পুষ্পা ইম্পসিবল বলে একটা সিরিয়াল। তো বম্বে চলে যায় এবং আজকে 750 এপিসোড হয়ে গেল ও বম্বেতে কাজটা করছে, এবং মোটামুটি প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া লেভেলে ওকে চেনে। এয়ারপোর্টে গেলে ওর সঙ্গে লোকে সেলফি তোলে, মানে নিশ্চয়ই আইডেন্টিফাই করো ওর চরিত্রটাকে। এবং আশা করি ওর সামনে আরো যেগুলো আসছে তাতে ও একটা জায়গায় পৌঁছবে। মৃন্ময়, একটা কথা জিজ্ঞেস করি, আজকের যুগে বিনোদন বিষয়টা যে একটা বিজনেস মডেল হতে পারে, বিজনেস মডিউল হতে পারে, সেটা কিন্তু তোমার মতো লোকেরাই দেখিয়েছেন। তো কি মনে হচ্ছে যে এই বিজনেস মডেলটা স্থায়ী হবে না? এটা আমার মনে হয় অনেক দূর যাবে।
কারণ বিনোদন ব্যবসা একটা অনেক অনেক হাজার হাজার কোটি টাকার টার্নওভারের ব্যবসা। এটা যদি আমরা বম্বে দেখি, অল ইন্ডিয়া দেখি, বাংলা শুধু না ভাবি, এটা কিন্তু অনেক বড়। সিনেমা শিল্প, গানের ক্ষেত্রে আজকে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন চ্যানেল, সেই যুগ তো আমরা পেরিয়ে গেছি, ক্যাসেট, সিডি, রেকর্ড সব তো চলে গেছে। কিন্তু আজকে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ প্রচুর টাকা আয় করছে। তারা কন্টেন্ট ক্রিয়েট করছে, নতুন নতুন ভাবনা চিন্তা, নতুন নতুন গান ক্রিয়েট করছে। আগে যেমন একটা ক্যাসেট বের করতে অনেক খরচা, এখন তো আমি একটা গানই করে আমি ভিডিও করে আমি ছেড়ে দিতে পারি, সব আমার চ্যানেল আমি ছেড়ে দিচ্ছি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় বিনোদন জগতে ভবিষ্যতে আরো অনেক বড় ব্যবসা হতে পারে, এবং বহু লোক আসছে। হ্যাঁ, সবাই যে সার্ভাইভ করতে পারছে তা নয়, কিন্তু বিনোদন জগৎ থেকে অনেকে আসছে। সিনেমার ক্ষেত্রে বলবো, যারা প্রডিউস করতে আসছে, নতুন নতুন প্রডিউসার আসছেন, হ্যাঁ কেউ কেউ সফল হচ্ছে, কিন্তু হয়তো অনেকে সফল হচ্ছে না, কারণ পুরো সেট আপটা তারা জানে না। কিভাবে করব, কিভাবে বাজেট কাটল করতে হবে, কি কাস্টিং হতে পারে, স্টোরি কিরম হলে নিতে পারে লোকে, রিলিজটা বড় কথা, যে কিভাবে রিলিজ করবো ছবিটা, এইগুলো পুরো আটঘাট না জানলে কিন্তু একটা ছবি করে লাভ নেই। হঠাৎ একটা ছবি করলাম, প্রডিউস করলাম, সে পয়সা তুলতে পারবে, যে কন্টিনিউ প্রসেসে থাকতে হবে। অর্থাৎ একটা জিনিসের কন্টিনিউ প্রসেস। আমি আপনাদের জানিয়ে রাখবো যে টেলিসিনে অ্যাওয়ার্ড কিন্তু 21 বছর ধরে একটানা হয়ে আসছে। এই টেলিসিনে অ্যাওয়ার্ডের ব্যাপারে তুমি কিছু বলো। টেলিসিনে অ্যাওয়ার্ড আমার সত্যি এটা 2000 সালে যখন আমি ভেবেছিলাম একটা অ্যাওয়ার্ড করবো, তো প্রথম ভেবেছিলাম যে কিশোর কুমারের নামে একটা অ্যাওয়ার্ড করবো। কিন্তু একদিন সুরকার মৃণাল বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে দেখি যে অলরেডি কেউ কিশোর কুমারের নামে অ্যাওয়ার্ড করেছে। তখন আমার মনে হলো, না তাহলে এমন একটা কিছু করতে হবে, ইউনিক করতে হবে, যেটার মধ্যে গানও থাকবে, সিনেমাও থাকবে। তো সেই থেকে টেলিসিনে অ্যাওয়ার্ড আমি শুরু করলাম, এবং এত বিশিষ্ট বিশিষ্ট মানুষদের সম্মানিত করেছি না, তাদের মধ্যে হয়তো অনেকেই আজকে নেই। ঋতুপর্ণ ঘোষ, পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়, আহা কি সব ছবি, অগ্নিশ্বর, এইরকম তপেন চট্টোপাধ্যায়, কবি গাইন বাঘাবাই, হ্যাঁ এরকম মনোজ মিত্র চলে গেলেন। মনোজ মিত্রকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিয়েছিলাম 2010 সালে। তো এরকম এত গুণী মানুষকে একত্রিত করে, সুমিতা সান্যাল, মনে আছে আনন্দ গুড্ডি, সুমিতা দিয়ে লেক গার্ডেন্সে থাকতেন, সুমিতা সান্যাল চলে গেছেন আমাদের মধ্যে থেকে। রাজ্জাক সাহেব, বাংলাদেশের খুব বিখ্যাত, উনি একটা ঘরের চাবি এরকম অভিনয় করেছিলেন বাংলাদেশের প্রথম বাংলা, হ্যাঁ হতে পারে, এবং বাংলায় অনেক সিনেমাই তো করেছেন। উনি বাংলাদেশের সুপারস্টার। এবং ওনার বাড়িতে যখন গেলাম, উনি আবেগপ্লুত হয়ে বললেন যে আমি জানো তো, আমি নাকতলা উদয়ন সংঘ, শক্তি সংঘ, আমি কিন্তু ফাউন্ডার মেম্বার। উনি এখানেই জন্ম, ওনার জন্মস্থান থেকে কেউ ওনাকে সম্মানিত করবে, এইটা বড় একটা পাওয়ার জিনিস। খুব খুশি হয়েছেন। এক মঞ্চে রঞ্জিত মল্লিক এবং রাজ্জাক সাহেব, দুই দেশের দুই কিংবদন্তি। একটা সময় পর্যন্ত আমরা জানতাম মৃন্ময় কাঞ্জিলাল হচ্ছে ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি, কিন্তু ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি তো নয়, একটা টিম নিয়ে কাজ করতে হয়। অবশ্যই করতে হয়, কিন্তু আমার খুব ছোট টিম, আমার দেখতেই পাচ্ছেন ছোট অফিস, অল্প স্টাফ, কিন্তু ওই আমার কিছু অ্যাডভাইজারি বোর্ডের মানুষজন আছেন, হ্যাঁ, এবং ম্যাক্সিমাম কাজটা আমি নিজে করারই চেষ্টা করি, কারণ আমার সেই বিরাট একটা যে টিম, অনেক টাকা ইনভেস্টমেন্ট, কারণ এই বাজারে পয়সা তুলে, স্পন্সর তুলে একটা শো করা ইজ ভেরি টাফ। আজকের ডেটে পয়সা কোম্পানি থেকে বের করা খুব কঠিন, কিন্তু আমি হাল ছাড়িনি। 20 বছরও ছাড়িনি, 21 বছর ছাড়িনি, আমার 22 বছরও করবো নেক্সট ইয়ারে। আমি যেভাবে লোকের কাছে চেয়ে চিনতে হলাম, অ্যাওয়ার্ডটা কন্টিনিউ করেছি। রাইট। এবং এই বছর আমার অ্যাওয়ার্ড প্রোগ্রামে যেন 5 জন হিরো, মানে ওইদিকে প্রসেনজিৎ, ওইদিকে চিরঞ্জিত, ওইদিকে শাশ্বত, ওইদিকে অঙ্কুশ, ওইদিকে আবির। এটা খুব কম দেখা যায় যে একটা প্রোগ্রামে 5 জন হিরো, 5 জন প্রজন্ম, 5টা প্রজন্ম এক পরিবারে। রাইট। আচ্ছা, একটা জিনিস আমার মনে আছে, তুমি গান করতে খুব ভালোবাসতে, আমাদের একটা গান শোনাও। ভালোবেসে একটু গাইতাম আর কি। পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে, হায় সেই চোখের দেখা, প্রাণের কথা সেই কি ভোলা যায়, হায় আর একটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখে দুঃখে কথা কব, প্রাণ জোড়াবে তাই, পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে, হায় সেই চোখের দেখা, প্রাণের কথা সেই কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা তো ভুলতে পারো না, তো পুরানো সেই দিনের কথাগুলো কি মনে পড়ে, যে প্রথম থেকে তোমার যে সংগ্রামের ব্যাপারটা? অবশ্যই, এবং সেটা এখন এনজয় করি।
এবং অবশ্য আমার মনে হয় জীবনে যদি পরিশ্রম না করা যায় এবং অনেস্টি সঙ্গে না থাকে, তাহলে কিছু করা খুব, আমার জীবন দিয়ে আমি বুঝি, যার ব্যক্তিগত জীবন তার কাছে পরিশ্রম করতে হবে প্রচুর। পরিশ্রম, এটা গ্যারেজ ঘরে ভাড়া থাকতাম, আন্ডারগ্রাউন্ড গ্যারেজ ঘর, বৃষ্টি হয়, একদিন দেখি আমার হলুদের কৌটো, নুনের কৌটো সব ভাসছে। তো সেই লড়াই থেকে উঠে, কেন আমার তো এই ইন্ডাস্ট্রি কেউ চিনতো না, কখনোই কেউ চিনতো না। যেহেতু একদম এন্ট্রির থেকে এসেছি, জেলা থেকে এসেছি, এই মানে এন্টারটেনমেন্ট, প্রসেনজিতের একটা অটোগ্রাফ আমি ধন্য হয়ে যাবে, এই দেখ প্রসেনজিতের অটোগ্রাফ। তো সেই জায়গা থেকে লোকের সঙ্গে পরিচিত হয়ে একটা ব্র্যান্ড তৈরি করা, এটা খুব কষ্ট সাপেক্ষ, এবং আজকের ডেটে সেটা আমি এনজয় করতে পারি। হ্যাঁ ঠিক আছে, ওই লড়াইটা করেছিলাম বলে হয়তো আজকে এই কাজটা আমি কন্টিনিউ তুমি করছি। কি মনে করো যে এটা ব্র্যান্ড তৈরি করা সম্ভব হয়েছে? টেলিভিশনে আজকের ডেটে ব্র্যান্ড, কলকাতার 21 বছর সে পুরনো অ্যাওয়ার্ডটি বাদ দিলে, যেটি বন্ধ হয়ে গেছে, আর কিন্তু পারেনি কলকাতা বড়। আচ্ছা, বিনোদনকে তাহলে ব্যবসা হিসেবে যে সমস্ত মানুষেরা নিতে চান তারা এগোতে পারেন, আমি বলতে পারি? অবশ্যই পারেন, কিন্তু তাদের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, কিভাবে এগোবে, প্ল্যানিং করতে হবে। মানে হঠাৎ করে নেমে পড়লে হবে না, প্ল্যানিং স্ট্র্যাটেজি ঠিক করে, এবং নাবলেই যে অনেক টাকা ইনভেস্টমেন্ট লাগে তা কিন্তু নয়। যদি সঠিক প্ল্যানিং করা যায়, ভাবনাটা যে আমি এইটাই করব, এবং সেটাতে লেগে থাকতে পারে, যদি কনসেন্ট্রেট করতে পারো ওই পার্টিকুলার কাজটাতে, ফ্ল্যাকচুয়েট করলে হবে না, দুদিন করলে আর কিছু হলো না, চলে যায়, তাহলে কিন্তু হবে না। লেগে থাকতে পারলে অনেক কিছু করা যায়। অর্থাৎ লেগে থাকতে পারলে যে অনেক কিছু করা যায় তার প্রমাণ আমার সামনেই বসে আছে, বাড়ি গাড়ি সব হয়েছে। আমরা একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে বিনোদন যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি তো অনেক চড়াই উতরাই রয়েছে। আমরা দেখেছি বহু চ্যানেল বন্ধ হয়ে গেছে, বহু চ্যানেল খুলেছে, ইত্যাদি। বিনোদনের একটা জায়গা বন্ধ হয়ে গেছে, একটা দুয়ার প্রায় রুদ্ধ হয়ে গেছে, আবার নতুন দুয়ার খুলেছে, ইউটিউব খুলেছে, ফেসবুক খুলেছে, এগুলো খুলেছে। তো দুয়ের মধ্যে মেলবন্ধনটা করো কিভাবে? না দেখুন, মানে অনেকেই শুরু করেছিল, পারেনি। আমি অনেক প্রযোজককে চিনি যারা অনেক টাকা নিয়ে এসেছিল করবে বলে, কিন্তু একটা ছবি করার পর তারা চলে গেছে। বম্বের একজন প্রডিউসার আমাকে চিনি, একটা ছবি করেছে বছর 2-3 আগে, অনেক টাকা ইনভেস্টমেন্ট। আমি জিজ্ঞেস করেছি তাহলে এত টাকা কি করে হয় বাজেট। এবার সে প্রথম এমন লোকজনের পাল্লায় পড়েছে, হ্যাঁ তারা ইন্ডাস্ট্রি পরিচিত লোক, কিন্তু তাকে এত মিসগাইড করেছে, সেই লোকটা সেকেন্ড টাইম বাংলার নাম শুনতে ভয় পায়। সেইটা করলে তো হবে না। অত গুডউইলটা সব থেকে বড় কথা। একদম। আমরা বুঝতে পারলাম যে মৃন্ময় কাঞ্জিলালের গুডউইলটাই জীবনের পথের পাথেও, এবং সেই গুডউইলকে সম্বল করে মৃন্ময় কাঞ্জিলাল তিনি এগিয়ে চলেছেন। আমরা আশা করব তিনি আরো বেশি এগিয়ে যাবেন, বিনোদন জগতে একটা ছাপ রাখবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।